ভূত কথা। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ভূত কথা স্টুডিওতে। আজ আমি আপনাকে শোনাবো সেই অভিশপ্ত গল্প, মহালয়ার ভোর। একা থাকলে কি আপনি সাহস পাবেন? পুরনো বাড়ির ছাদে ঘুরে অদৃশ্য ছায়া, ধোঁয়া আর রহস্যময় শঙ্খধ্বনি। যারা কৌতূহল দেখেছে তারা আর ফিরে আসেনি। 1987 সালের কলকাতা, মহালয়ার ভোর। রেডিওর দুর্বল শঙ্খধ্বনি ভেসে আসছে ধীরে ধীরে, আর শহর এখনো অন্ধকারে ডুবে আছে। বাতাস ঠান্ডা, কুয়াশা ঘন, চারপাশে হালকা ধোঁয়া, যেন পুরো শহর ঘুমে ডুবে আছে। এমন সময় বড়বাজার এলাকায় একটি পুরনো জমিদার বাড়িতে উঠেছে অরিন্দমের পরিবার। বাড়িটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকলেও তার প্রাচীরের পুরনো ভাঙাচোরা ফিটিং, চুপচাপ টিনের ছাদ এবং ভেতরের ধুলো সবই রহস্যময় আভা ছড়িয়ে দিচ্ছে। অরিন্দম বয়স 20-21-এর কাছাকাছি, ছোট থেকেই কৌতূহলী। বাবা মা বারবার সতর্ক করেছে, অরিন্দম, মহালয়ার ভোরে ছাদে যেও না, ওটা দেবীর সময়। কারোর কারো দেখা মেলে, কারোর কারো সর্বনাশ হয়। কিন্তু অরিন্দম কৌতূহলকে ভয়কে হারতে দিতে পারে না। দেবীর দেখা সবই গুজব, সে মনে মনে বলছে। রাতে ঘুমের মধ্যে থেকেও রেডিওর মৃদু শঙ্খধ্বনি তাকে ডেকে চলেছে, যেন কেউ বিশেষভাবে ডাকছে। অরিন্দম টর্চ হাতে নিয়ে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে ছাদে ওঠা শুরু করে। প্রতিটি ধাপ যেন তার হৃদয়কে দ্রুত স্পন্দন করাচ্ছে। সিঁড়ির ধাতব রেলগুলো তার পদধ্বনিকে প্রতিফলিত করছে। ভেতরে বাতাসের ঠান্ডা ছোঁয়া এসে কেঁপে উঠছে। একাকিত্ব এবং কুয়াশার মিলিত আভা তার মনে ভয়ের আঁচল টেনে দিচ্ছে। ছাদে পৌঁছানোর পর সে কিছুটা অবাক হয়। চারপাশে কুয়াশার সাদা স্তর ঘিরে আছে, আকাশ থেকে সূর্যের আলো নেই। হঠাৎ হালকা ধূপের গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ে। অরিন্দম মনে পড়ে, এটা কি আগের বাড়ির কোনো ধ্যান বা পুজোর অবশিষ্ট ধূপ? কিন্তু চারপাশে কোনো চিহ্ন নেই। হঠাৎ ধোঁয়ার মধ্যে যেন কিছু ভেসে আসে। অরিন্দমের চোখ অবিশ্বাসের মধ্যে বিস্তৃত। ধোঁয়ার ভেতর দিয়ে ধীরে ধীরে দেখা দেয় এক মেয়ের আভা। লাল সাদা শাড়ি, চোখ জলজলে, মুখে অদ্ভুত হাসি। সে চুপচাপ ছাদের দিকে এগিয়ে আসে। অরিন্দম ফ্রোজেন হয়ে দাঁড়িয়ে রইল। সে জানে এখানে কোনো মানুষ নেই। মেয়েটি বলল ধীর, সুরক্ষিত কণ্ঠে, তুমি আমায় ডাকোনি, তবুও কেন এলাম জানো? অরিন্দম কিছু বলতে পারল না। হঠাৎ চারপাশে মন্ত্রোচ্চারণের আওয়াজ ভেসে এলো। ছাদে হঠাৎ হালকা আলো আসতে লাগলো। মেয়েটির চোখ রক্তের মতো লাল হয়ে গেল, মুখ কাটা কাটা, ঠোঁট থেকে ধীরে ধীরে রক্ত ঝরছে। অরিন্দমের হৃদয় দৌড় শুরু করল। সে চিৎকার করতে চাইল, কিন্তু শব্দ বের হয় না। প্রচণ্ড আতঙ্কে সে পিছনে হঠাৎ পিছলে পড়ল। টর্চের আলো ধোঁয়ায় মিলিয়ে গেল। চারপাশে হঠাৎ ভেসে আসে ধ্বনির লয়, কিছু শব্দ যা সে আগে কখনো শুনেনি। মনে হলো কেউ তার কানের কাছে ফিসফিস করছে, এখানে তোমার থাকার জায়গা নয়। অরিন্দম হঠাৎ লক্ষ্য করল ছাদের এক কোণে ঘন কালো ছায়া নাচছে। সে এক ধাপ এগোলো, আর ছায়াটা যেন তার প্রতি এগোলো। সে অনুভব করল ছায়ার স্পর্শে তার শরীর কাঁপছে, কিন্তু পদচারণা থেমে যায়নি। হঠাৎ ছাদে একটি ঝকঝক শব্দ, পুরনো ঝাপড়া হেলন গড়ন করার শব্দ। অরিন্দম চোখে চোখ রাখল। ছাদে ধোঁয়ার ভেতর সে মেয়েটিকে দেখল, কিন্তু এবার তার চেহারা সম্পূর্ণ বদলে গেছে। মুখটি কালো, চোখ থেকে রক্ত ঝরছে, দাঁত লম্বা হয়ে গেছে। মেয়েটি ধীরে ধীরে অরিন্দমের দিকে এগোলো। তার প্রতিটি পদক্ষেপে বাতাস ভেঙে যাচ্ছে এবং চারপাশের কুয়াশা যেন জীবন্ত হয়ে উঠেছে। অরিন্দম পিছন ফিরে দৌড়তে চাইল, কিন্তু মনে হলো ছাদ যেন দীর্ঘ হয়ে গেছে। সে ছাদ থেকে লাফ দিতে চাইল, কিন্তু তার পা ভারী, বাতাস গাদম বন্ধ করছে। হঠাৎ মেয়েটি বলল, সুর আরো ভয়ানক হয়ে উঠল, তুমি আমার ভোরে এসেছ, এবার তোমার পাল্টা দেব।
অরিন্দমের চোখ ফেটে গেল। সে চিৎকার করতে চাইল, কিন্তু কণ্ঠনালী বন্ধ। চারপাশে মন্ত্রোচ্চারণের শব্দ ভেসে আসছে, ধূপের গন্ধ আরও প্রবল। হঠাৎ সে চোখ বেঁধে এক গভীর ভয় অনুভব করল। মেয়েটি তার নিকটে এসে দাঁড়িয়েছে। পরবর্তী মুহূর্তে হঠাৎ আলো মিলিয়ে যায়। ছাদে কেবল অন্ধকার, আর কুয়াশার ভেতর থেকে একটি দীর্ঘ চিৎকার। পরের দিন সকালে পরিবার অরিন্দমকে ছাদের এক কোণে অচেতন অবস্থায় পেয়েছে। তার মুখ থেকে বারবার বেরোচ্ছিল, মা এসেছিলেন। কিন্তু ওটা মা ছিলেন না, ওটা অন্য কেউ ছিল। লোকেরা তখন থেকে বলে, মহালয়ার ভোরে ওই ছাদে ধোঁয়া ঘুরে, হঠাৎ হালকা মন্ত্রোচ্চারণ শোনা যায়। কেউ যদি কৌতূহল দেখায়, তাদের অদ্ভুত অভিজ্ঞতা হয়। কেউ দেখে দেবী, কেউ দেখে অশান্ত আত্মা। অরিন্দম যখন হঠাৎ অচেতন অবস্থায় ছাদের এক কোণে পড়েছিল, তখন চারপাশে কুয়াশা ঘন হয়ে দাঁড়িয়েছিল। মনে হচ্ছিল সময় থমকে গেছে। বাতাসের শব্দ স্তব্ধ, শুধু দূরের কাকের কেকিতে যেন গভীরতা ঢুকেছে। সে ভোরে যা দেখেছিল, সাদা ধোঁয়া, লাল সাদা শাড়ি পরা মেয়েটি, সে এখন তার মনে আরও ভয়ঙ্কর হয়ে ঘুরছে। হঠাৎ সে সচেতন হলো। চারপাশ অন্ধকার, ছাদের কোণে মৃদু আলো পড়ছে। ধোঁয়া ভেসে যায়নি, বরং তার ঘনত্ব আরও বেড়েছে। অরিন্দম উঠে দাঁড়ালো। চোখ খুলে সে দেখতে পেল মেয়েটি এখনো সেখানে দাঁড়িয়ে, কিন্তু তার রূপ সম্পূর্ণ পাল্টে গেছে। চুলগুলো উন্মুক্ত, মুখ কালো, চোখ লাল, আর ঠোঁট থেকে রক্ত ধীরে ধীরে নিচে ঝরে। অরিন্দমের হৃদয় তীব্রভাবে কাঁপছে। সে জ্ঞান করল, এটা কোনো মানুষের রূপ নয়। তুমি আমার ভোরে এসেছ, এখন তোমার পাল্টা দেব। মেয়েটির কণ্ঠ যেন এক ধরনের ভৌতিক ধ্বনি, যা শুধু কানই না, হৃদয়ে ঢুকে যাচ্ছে। অরিন্দম পিছু হাঁটে। ছাদ যেন দীর্ঘ হয়ে গেছে। তার পদচারণা বাতাসের প্রতিক্রিয়া সৃষ্টি করছে। হঠাৎ মেয়েটি একটি অদ্ভুত ভঙ্গি নিয়ে তার দিকে ঝাঁপ দেয়। অরিন্দম পায়ের তলায় অনুভব করল, ছাদে ধোঁয়ার নিচে যেন কিছু আছে যা তাকে টানে। হঠাৎ সে চিৎকার করতে চাইল, কিন্তু শব্দ বেরোল না। অরিন্দম মনে করল, এখানে কেবল মৃত্যুর ছায়া। তার হৃদয় থমকে গেছে। মেয়েটি ধীরে ধীরে তার নিকটে আসে। সে লক্ষ্য করল, মেয়েটির চোখে এক অশান্ত অস্বস্তি, যা যেন আগের জীবনের অভিশাপ বহন করছে। তার মুখে হাসি নেই, কেবল কল্পনাতীত আতঙ্ক। তুমি কি জানো এই বাড়ির ইতিহাস? অরিন্দম কাঁপতে কাঁপতে মাথা নাড়ল। মেয়েটি বলল, এই জমিদার পরিবারের সঙ্গে জড়িত অনেক আত্মা আছে, যারা দেবী পুজো বন্ধ করেছিল। তাদের অভিশাপ এখনো বাঁচে। আর তুমি কৌতূহল দেখালে তাদের শিকার। অরিন্দম হঠাৎ বুঝতে পারল, মেয়েটি কেবল অশান্ত আত্মা নয়, সে সেই জমিদার পরিবারের কন্যা, যে মহালয়ার ভোরে অশান্ত হয়ে ফিরে আসে। হঠাৎ ছাদে ঝকঝক শব্দ, বাতাস ভেঙে যায় এবং অদ্ভুত আলো ছড়িয়ে পড়ে। মেয়েটি ধীরে ধীরে অরিন্দমের কাছে আসে, আর ধোঁয়ার ভিতর থেকে আরও দুটো অস্পষ্ট আভা ভেসে আসে পুরনো পরিবারের অন্যান্য আত্মা। তারা অরিন্দমকে ঘিওর করছে। অরিন্দম হঠাৎ লক্ষ্য করল, ছাদের এক কোণে একটি প্রাচীন ধূলি ধোঁয়া মুদ্রা, যা আগের দুর্গাপুজোর সময় ব্যবহার হতো, অদ্ভুতভাবে আলো ছড়িয়ে দিচ্ছে। সেই আলোতেই দেখা যাচ্ছে মেয়েটির আসল রূপ। লাল সাদা শাড়ি, কিন্তু সম্পূর্ণ পোড়া ও কালো ছায়া মিশে গেছে। চোখের জ্বালাময়ী লাল রং, মুখের অচেনা ভঙ্গি। ধোঁয়া ঘন হয়ে এসেছে, বাতাসে ধূপের শক্ত গন্ধ। মেয়েটি হঠাৎ অরিন্দমের কানের কাছে ফিসফিস করে, এখান থেকে পালানোর কোনো উপায় নেই। তুমি দেখেছ আমার ভোর, আর এখন তুমি আমার সঙ্গে থাকো। অরিন্দম অনুভব করল, ছাদ যেন এক অসম্পূর্ণ সময়ের বৃত্তে পরিণত হয়েছে।
চারপাশের বাতাস এবং ঘন কুয়াশা তাকে টানে। সে চেষ্টা করলে লাফ দিতে, কিন্তু পদচারণা থমকে গেছে। ছাদ যেন তার শরীর ধরে রাখছে। হঠাৎ মেয়েটি হেসে বলল, তুমি যদি আমার ভয়ে কাঁপতে পারো, তাহলে আমি তোমার ভয়কে আরো গভীর করব। অরিন্দম চোখ বেঁধে কাঁপছে। সে সব শক্তি দিয়ে চিৎকার করার চেষ্টা করল। হঠাৎ চারপাশে অদ্ভুত শব্দ, মন্ত্রোচ্চারণ, শঙ্খধ্বনি, কাকের কর্কশ ডাক, সব মিলিয়ে এক ভয়ঙ্কর সিম্ফনি তৈরি করেছে। মেয়েটি ধীরে ধীরে অরিন্দমের দিকে এগিয়ে আসে। তার প্রতি পদক্ষেপে বাতাস ভেঙে যাচ্ছে, আর ছাদের ধোঁয়া আরো ঘন হয়ে উঠছে। অরিন্দম বুঝতে পারল, এখানে থাকা মানে শুধুই মৃত্যু নয়, বরং তার ভয়ের সঙ্গে এক চিরন্তন বন্ধন। হঠাৎ সে অনুভব করল, চারপাশে অদৃশ্য হাত তাকে ধরে রাখছে। ছাদে আলো মিলিয়ে যায়, কুয়াশা যেন জীবিত হয়ে ওঠে। মেয়েটির চোখ তার দিকে উজ্জ্বল হয়ে তাকিয়ে আছে। পরবর্তী মুহূর্তে হঠাৎ অরিন্দম চিৎকার করে ছাদ থেকে লাফ দেয়। সে মাটিতে পড়ে যায়। চোখ খুলে দেখল, ছাদ ফাঁকা, মেয়েটি নেই, ধোঁয়া মিলিয়ে গেছে, কিন্তু ধূপের গন্ধ এখনো বাতাসে ভেসে আছে। পরিবারের লোকেরা সকালে তাকে ছাদের কোণে অচেতন অবস্থায় পায়। তার মুখ থেকে বারবার বেরোচ্ছিল, মা এসেছিলেন, কিন্তু ওটা মা ছিলেন না, ওটা অন্য কেউ ছিল। লোকেরা বলে, মহালয়ার ভোরে ওই ছাদে এখনো অদ্ভুত ছায়া ভেসে বেড়ায়। কেউ যদি কৌতূহল দেখায়, তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়। কেউ দেখে দেবী, কেউ দেখে অশান্ত আত্মা। সকালের আলো অরিন্দমের চোখে এসে পড়লেও তার মন এখনো ভয়ে দুলছে। ছাদের অভিজ্ঞতা তাকে শিউরে তুলেছে। পরিবার ভেবেছিল সম্ভবত সে শুধু ঘুম ভেঙে ভয় পেয়েছে, কিন্তু অরিন্দম জানত, যা ঘটেছে তা শুধুই শুরু। দিনের আলোয় যখন সে বাড়ির পুরো অংশগুলো দেখছিল, সে হঠাৎ লক্ষ্য করল ছাদের নিচের ঘরে একটি প্রাচীন আলমারি। আলমারির দরজা কুঁচকানো, ধুলো ঢাকা। ভিতরে সে দেখল কিছু পুরনো চিঠি, দুর্গাপুজোর পুরনো লোহার মূর্তি এবং একটি ফটোকপি, যেখানে মেয়েটির পরিবারের ইতিহাস লেখা। চিঠিগুলোতে লেখা ছিল, আমাদের পরিবারের মেয়েরা মহালয়ার ভোরে পুজোর সময় দেবীর কাছে দান দিত, কিন্তু 1960 সালের পর কেউ পুজো আর চালাতে পারল না। সেই পর থেকেই আমাদের পরিবার ধ্বংসের পথে। অভিশপ্ত আত্মারা ছাদে ঘুরে বেড়ায়, যা কৌতূহল দেখায়, তাদের শিকার করে। অরিন্দম বুঝতে পারল, মেয়েটি কেবল অশান্ত আত্মা নয়, বরং সেই পরিবারের অভিশপ্ত আত্মার প্রতীক। সন্ধ্যার আগে সে ছাদের দিকে আবার যায়। কুয়াশা আরও ঘন হয়ে গেছে। হঠাৎ ধূপের গন্ধ এবং শঙ্খের দুর্বল শব্দ ভেসে আসে। সে মেয়েটিকে দেখতে পেল আগের চেহারার চেয়ে আরও ভয়ঙ্কর। এবার তার সঙ্গে আরও দুটি অদৃশ্য আত্মা রয়েছে। মেয়েটি ফিসফিস করে বলল, তুমি আমার ভোরে পলাতক হওয়ার চেষ্টা করেছ, কিন্তু প্রত্যেকের পাপের সঙ্গে আমার অভিশাপ জড়িয়ে থাকে। অরিন্দমের মনে হল ছাদ যেন চিরস্থায়ী জাল। সে কাঁপতে কাঁপতে চিৎকার করতে চাইল, কিন্তু কণ্ঠনালী বন্ধ। তখন হঠাৎ সে মনে করল ছাদের প্রাচীন মূর্তিগুলো, যা সে আলমারি থেকে দেখেছিল, তাকে সাহায্য করতে পারে। অরিন্দম দ্রুত মূর্তিগুলো একত্রিত করল। সে প্রাচীন ধূপ জ্বালালো, আর চারপাশে হঠাৎ আলো ছড়িয়ে গেল। মেয়েটির আগে চিৎকার করল, চোখ লাল হয়ে ঝলমল করতে লাগল, কিন্তু অরিন্দমের ধূপের আলো যেন একটা সীমান্ত তৈরি করল।
মেয়েটি থেমে রইল। ধোঁয়া ঘন হয়ে গেল, বাতাস ঘুরে আসলো। অরিন্দম দেখল ছাদের আগের কুয়াশা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, তার পা যেন হালকা হয়ে আসছে। অরিন্দম চিৎকার করে বলল, যে অভিশপ্ত আত্মা তুমি, আমি তোমাকে শান্ত করতে চাই, কিন্তু আমি আমার ভয়কে ছাড়ব না। মেয়েটির চোখে প্রথমবারে অবাক অবস্থা, তারপর সে ধীরে ধীরে পিছিয়ে গেল। অদৃশ্য আত্মারা চিৎকার করতে করতে অন্ধকারে মিলিয়ে গেল। ধূপের বন্ধ হালকা হয়ে গেল, বাতাস শান্ত হল। ছাদে অরিন্দম একা দাঁড়িয়ে রইল, তার হৃদয় এখনো দ্রুত স্পন্দিত হচ্ছে। সে জানল, এ অভিশপ্ত আত্মারা তাকে ভয় দেখালেও সে কেবল সাহসী হবার জন্যে তৈরি হয়েছিল। অরিন্দম তখন বুঝল, ভয় শুধু ছায়ার নয়, কৌতূহল ও অজ্ঞাতর সঙ্গে লড়াই করার শক্তি প্রয়োজন। ছাদ থেকে নামার পর সে আবার ঘরে ঢুকল। পরিবারের চোখে তিনি সাধারণ মনে হলেও তার মনে ভয় আর সাহসের মিশ্রণ। লোকেরা বলে মহালয়ার ভোরে ওই ছাদে এখনো অদৃশ্য আত্মারা ঘুরে বেড়ায়, কিন্তু যারা যথাযথ সাহস ও প্রাচীন প্রতীক ব্যবহার করে তারা ফিরে আসে বাঁচা অভিজ্ঞতা নিয়ে। রাত নেমেছে, বাড়ির চারপাশে কুয়াশা ভরে গেছে, বাতাসে হালকা ঠান্ডা, মনে হচ্ছে প্রতিটি ধাপেই কোনো অদৃশ্য চোখ তাকিয়ে আছে। অরিন্দম টর্চ হাতে ধরেছে, ধীরে ধীরে ছাদের দিকে এগোচ্ছে। এখনো মনে আছে যে অভিশপ্ত ছায়া তাকে মহালয়ার ভোরে গ্রাস করেছিল, এখনো সেখানে লুকিয়ে আছে। ধূপের হালকা গন্ধ বাতাসে ভেসে যাচ্ছে। সে ছাদের উপর উঠে দাঁড়ালো, চারপাশে কুয়াশার স্তর ঘন, এবং হঠাৎ দূরে হালকা ঝিকঝিক শব্দ, যেন পুরনো বেলসের প্রতিধ্বনি। অরিন্দম লক্ষ্য করল, ধোঁয়ার মধ্যে লাল সাদা শাড়ি পরা মেয়েটির আভা দেখা যাচ্ছে। চোখে আগুন জ্বলছে, কিন্তু এবার সে আরও ভয়ঙ্কর। তার সঙ্গে আরও 3টি অদৃশ্য ছায়া ভেসে এসেছে, আগের অভিশপ্ত আত্মারা। অরিন্দম কণ্ঠ কাঁপিয়ে বলল, আমি ভয় কি হারাবো? তুমি আর আমাকে স্পর্শ করতে পারবে না। মেয়েটি ধীরে ধীরে এগোলো, বাতাস ঘুরছে, ঘরের সমস্ত ধোঁয়া যেন জীবন্ত হয়ে উঠল। তার চোখ লাল হয়ে জ্বলছে, মুখ কালো ছায়ায় ঢাকা। হঠাৎ সে চিৎকার করল, এক ধরনের হাহাকার যা শুধু কানে নয়, হৃদয়েও ঢুকছে। অরিন্দমের চোখে পানি আসলো। সে মূর্তিগুলো ধরল, ধূপ জ্বালালো। হঠাৎ ছাদের চারপাশে আলো ছড়িয়ে গেল, অভিশপ্ত আত্মাদের ছায়া ভেঙে পড়ল। কিন্তু মেয়েটি আরও ভয়ঙ্কর ভঙ্গি নিয়ে সামনে এগোচ্ছে। অরিন্দম বুঝতে পারল, এ অভিশপ্ত আত্মা কেবল ভয় দেখাতে চায় না, তার মনকে চিরকালের জন্য ধরার চেষ্টা করছে। মেয়েটি ফিস ফিস করে বলল, তুমি আমার ভোরে এসেছো, তুমি আমার ভয়ের অংশ, আর এখন তুমি আমার সঙ্গে চিরকাল থাকো। অরিন্দমের হৃদয় দ্রুত স্পন্দন করছে। সে ধীর কিন্তু শক্ত কণ্ঠে বলল, আমি তোমার সঙ্গে থাকব না, তুমি আমার ভয়, আর ভয়কে আমি পরাজিত করব। হঠাৎ ছাদের চারপাশে বাতাস ভাঙতে লাগলো, ধোঁয়া ঘন হয়ে ঘিরে ধরল। অদৃশ্য হাত তার শরীর ছুঁয়ে যাচ্ছে, কিন্তু সে স্থির থেকে বলল, আমি ভয়কে ভয় পাই না। মেয়েটি চিৎকার করে পিছিয়ে গেল, তার চোখে প্রথমবার অবাক অবস্থা। তারপর ধীরে ধীরে সে এবং অদৃশ্য ছায়াগুলো মিলিয়ে গেল। বাতাস শান্ত হয়ে গেল, ধোঁয়া হালকা। অরিন্দম বুঝল, অভিশপ্ত আত্মারা এখনও আছে, কিন্তু সে সাহস দেখিয়েছে, তারা তার উপর প্রভাব ফেলতে পারবে না। কিন্তু হঠাৎ দূরের গলি থেকে কাকের কর্কশ ডাক বাতাসে হঠাৎ ঠান্ডা ঝাপটে আঘাত করল। অরিন্দম অনুভব করল, ছাদের এক কোণে একটি অদৃশ্য হাত এখনও তার দিকে এগোচ্ছে। মনে হলো মেয়েটি কেবল অপেক্ষা করছে আগামী মহালয়ার ভোরের জন্য। অরিন্দম ধীরে ধীরে ঘরে ঢুকল, জানালা বন্ধ করল, মনে মনে ভাবল, আজ বেঁচে আছি,
কিন্তু ছায়াগুলো চুপচাপ অপেক্ষা করছে। তিনি জানে ভয় কখনো পুরোপুরি শেষ হয় না, এটি কেবল সাহসের পরীক্ষা, এবং অভিশপ্ত আত্মারা সেই পরীক্ষার এক চিরন্তন অংশ। ঘরে বসে সে ধীর শ্বাস নিয়ে ভাবল, এই রাত তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। তবে তার মন শান্ত, কারণ সে সাহস দেখিয়েছে। কিন্তু মনে আছে, মহালয়ার ভোরে ছাদের কুয়াশা, ধোঁয়া এবং অশান্ত আত্মা সবসময় অপেক্ষা করে। রাত গভীর হলো। হঠাৎ ছাদের কোণ থেকে হালকা হাহাকার ভেসে এলো। মনে হলো মেয়েটি এখনও লুকিয়ে আছে, শুধু দেখছে। অরিন্দম জানে, যদি কৌতূহল দেখায় কেউ, তাদের জন্য ভয় আরও গভীর হবে। শেষ চুম্বক হিসাবে অরিন্দম জানল, ভয় শুধু বাস্তব নয়, এটি চিরন্তন রহস্য যা সাহসী মানুষের মনকে পরীক্ষা করে। সে ধীরভাবে মূর্তিগুলো বন্ধ করল, ধূপ নিভিয়ে দিল। কিন্তু ঘরে বসে এখনও শুনতে পাচ্ছিল ধোঁয়া হালকা নড়াচড়া করছে, দূরের বাতাসে হাহাকার ভেসে যাচ্ছে। তার চোখ বন্ধ, কিন্তু মন সতর্ক। সাহস দেখিয়েও অভিশপ্ত আত্মারা কখনো পুরোপুরি হারায় না। মহালয়ার ভোরের ছায়া চিরকাল অপেক্ষা করে যারা কৌতূহল দেখাবে তাদের জন্য। অরিন্দম জানল, আজ সে বেঁচে আছে, কিন্তু অভিশপ্ত ছায়ার স্মৃতি চিরকাল তার সঙ্গে থাকবে।